গল্পের নাম প্রিয় খাওয়ান, লেখিকা কায়নাত আবরিন, পর্ব সংখ্যা ১৪। সন্ধ্যার সময় শান্তনুকে ভয়াবহ চড় মারল অভি। অঙ্কে ডাবল জিরো পেলে কেউ যে কাউকে এত ভয়াবহ ধরনের থাপ্পড় দিতে পারে, এটা শান্তনু তার ভাইকে না দেখলে বুঝতে পারত না। বোধ হওয়া মাত্রই শুরু করলো গলা ফাটিয়ে কান্না, আকাশ পাতাল কাঁপিয়ে গলা ছেড়েছে সে। বিরক্ত হলো সেলিনা, বিরক্ত হয়ে বলল, ছেলেটাকে এভাবে না মারলে কি হতো না? মানছি অঙ্কে ডাবল জিরো পেয়েছে, তাই বলে এই হাল করবি? তোমার ধারণা আছে কি করেছে? এতদিন রাত জেগে পড়ানোর মানেটা কি ছিল তাহলে? ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাবা স্থানীয় কলেজের শিক্ষক, আর সে বাড়ির ছোট ছেলে কিনা গণিতে ডাবল জিরো পেয়ে বেড়ায়। শান্তনু আরও আকাশ পাতাল কাঁপিয়ে কাঁদল, ফোপাতে ফোপাতে বলল, তুমি আমার বাবা যে এভাবে মারবা? বাবা আমারে মারে না, আর তুমি আমার কি করলা? বন্ধুরা সবাই কালকে হাসাহাসি করবে আমার গালে তোমার পাস্ট স্ট্যাম্প থেকে। আবার একটা কথা বলি, বাম গালের সপাটে চড় লাগাবো। ক্ষান্ত হলো না শান্তনু, বলল, বৌমনির কাছে বিচার দেবো আমি, দেখো। সে যখন আমার সামনে কান টেনে ধরবে তখন আমিও দেখবো মজা। বলে সে বউ দৌড়। অবি হতবিহ্বল হয়ে রইল। সেলিনা কিছু না বলে চলে গেল নামাজ পড়তে। এই বাড়ি অদ্ভুত না? মহা অদ্ভুত। কেউ যদি কাউকে খুনও করে ফেলে, তো মুখ ফুটে একটু শব্দ করবে না। অবি বসার ঘরে কোণে বসে আছে। বড় থাই গ্লাসটি খোলা থাকায় হুড়মুড় করে ঢুকছে লেনের দাপুটে হাওয়া। সে হাওয়ার বদলে চুলগুলো একটু নড়েবড়ে হয়ে গেল। রিকশার টুংটাং আওয়াজ আসছে। অবির হঠাৎ মনে পড়ল সেদিন সন্ধ্যার বৃষ্টিময় মুহূর্তের কথা। শান্তনুর বৌমনি কথাটি কানে বেজেও চলছে সমানতালে। প্রিয়তার প্রতি প্রেমানুভূতি এতদিন না হলেও মনে দুর্বলতা হানা দিচ্ছে। চোখের সামনে ভাসছে রিকশার নিচের কাছাকাছি থাকা প্রিয়তার লালচে মুখটা। প্রিয়তা ভীতু ধরনের মেয়ে, তবে রাখলে রূপকন্যা লাগে। গা ছমছমে অনুভূতি হয়। আর এই অনুভূতি করুণ হয় তখন যখন মেয়েটা অভিমানে মুখ কালো করে রাখে। আজ দেখেছিল সে প্রিয়তার বিষণ্ণ মুখটি। ক্লাসে আর চোখে তাকিয়েছিল বেশ কয়েকবার। তো প্রিয়তা তা দেখেনি, দেখাতে চায়নি অভি। প্রিয়তার তাকে সূক্ষ্মভাবে এড়ানো দেখে অভি হৃদয়ে ভিতর থেকে ফেটে যাচ্ছিল। তবে নিজেকে সামলালো সে। দাঁতস্থ করলো, তাকে পারতে হবে অভিমানী প্রিয়তার বিষণ্ণ মনটা ভেঙে তাকে কাছে রাখতে। চোখে মুখ নেমে এলে অবির। আজ দ্রুত ঘুমাবে সে, নাহলে বেপরা মনে প্রিয়তার রাগা বাসা বাঁধলে নির্ঘুমে রাত কাটাতে হবে। কড়া ঝাঁঝালো রোদ পড়েছে প্রিয়তার মুখের উপর। ওর দিয়ে হারামিটা আজও পর্দা না লাগিয়ে ঘুম থেকে উঠে চলে গিয়েছে। বিশ্রী রোদটার বিকট প্রভাব। প্রিয়তা ঘুম থেকে উঠল তিরিক্ষি মেজাজ নিয়ে। আজ অফ ডে, ভার্সিটিতে ক্লাস নেই। এটা এক সুবাদে ভালোই, অবির মুখোমুখি আর হতে হবে না। নিচতলার তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। ঘ্যার ঘ্যার কণ্ঠে কথাও চলছে তাদের ছোটা কাজের বুয়া মানিকের মা। ঝগড়াটা আদ্রির সাথে লেগেছে, এটা নিশ্চিত। একটু পর ঝনঝন শব্দ হলো আবার। নিশ্চিত অদ্রি একটা কাঁচের গ্লাস ভেঙেছে। প্রিয়তা আবার উঠে বসলো। সকালে এসব ব্যাপার নতুন না। মানিকের মার যেই গলা, মহল্লা শুদ্ধ জানবে ঘরের অবস্থা। উঠে বাথরুমে গেল সে। মুখ ধুয়ে ঘুমে ডুডুরু হয়ে নিচে গেল। এখন শান্ত দেখাচ্ছে সব। ঝড় থেমে গেলে যেমন হয় এরকমই। প্রিয়তার বড় আব্বু আর বাবা সবেমাত্র সুশান্তির পাট চুকিয়ে বাইরে গেল। মানিকের মাকেও দেখা গেল না আশেপাশে। সোফায় আইসভঙ্গিতে বসে ফুপুকে বলল, এক কাপ চা দাও না ফুপু। রেডিও নিয়ে নাড়াচাড়া করছিল দাদি। প্রিয়তার কথায় টিটকারি মেরে বলল, ওই প্রিয়তা, তোর কোনো ভয় ডর নাই? এত বড় টিংরি মাইয়া কেমনে আমার মায়ারে চা বানাতে কস? নিজেরটা নিজে বানায় খা। প্রিয়তার চোখ ছোট হলো। দাঁতে দাঁত চেপে বলল, তোমারে চা বানাতে বলি নাই বুড়ি। ভাঙ্গা রেডিও নিয়ে নিজের কাজ সরো। কদিন পর টপকে যাবা। এখন আল্লাহ আল্লাহ না কইরা আমার পিছে লাগছে। আরো কয়েকটা কথা শোনালো দাদি, তবে প্রিয়তা কি কেউ পাত্তা দিল না। ফুপু এসে চা দিয়ে গেল প্রিয়তাকে। ভাইয়ের সংসারে থাকছে, তাই খাপ খাওয়াই চলতে হয়। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, মাথা ধরেছে নাকি তোর? আরে না, ঘুমটা কাটেনি তো, তাই চা খাবো বললাম। ও, প্রাণও এসেছে। তুষি রুষির সাথে বাগানে আছে। প্রাণর মানটা চট করে স্নায়ুতে ধরতে পারল না প্রিয়তা। পরন্তে মনে পড়ল প্রাণও মিঠুর ভাই।
বৃষ্টি চান সেই সন্ধ্যায় সেদিন কি কাণ্ডটা আয়না করেছিল অভি প্রাণর সামনে। তারপর তো আর কথাই হয়নি ছেলেটার সাথে। কিন্তু আজ হঠাৎ সাখাওয়াত বিলাতে এলো কেন? প্রাণ চুপচাপ বসে আছে বেতের চেয়ারে। রুশি তুষি নামের বাচ্চা দুটো মেয়ে তাকে টেনে নিয়ে এসেছে। সেই সুবাদে অস্বস্তি হচ্ছে ওর। হাতে মিথির হ্যারি পটার সিরিজের বইগুলো। সেগুলো হয়তো প্রিয়তা চেয়েছিল, আজ মিথি তাই জোর করে সকালে ওকে পাঠিয়েছে। চা নাও প্রাণ। প্রাণ তাকালো, দেখলো অদ্রি চা হাতে দাঁড়িয়েছে। প্রিয়তার বোন হিসেবে যতটুকু চেনা, এর বেশি তাকে আর চেনে না প্রাণ। ওদের চুলগুলো ভেজা, টপাটপ পানিগুলো চা নেওয়ার সময় প্রাণর হাতেও পড়ল। একবার ওর বলতে ইচ্ছে হয়েছিল, আপু চুলগুলো ভালো মতো মুছে নিন, কিন্তু বলল না। ওদের মেয়ে হিসেবে কতটা ভয়ঙ্কর এটা ভালো মতোই জানে। হয়তো শুনে গম্ভীর কণ্ঠে বলবে, তুমি কি শেকড় হতে চাও প্রাণ? শেকড় আবার কি? শরৎচন্দ্রের পরিণীত উপন্যাসের শেকড়। প্রেমিক শেকড়রাই তো আদর করে তার প্রেয়সীর চুল ভালো মতো মুছতে বলে। তোমারও মনে হয় এমন কিছু হবে? প্রাণও তখন ভারসাম্য হারাবে। এসব সাংঘাতিক ভদ্র মহিলাদের চোখের সাথে খুব সাবধানে কথা বলতে হয়, না হলে প্রাণের মতো হাজারো বেকায়দা ছেলেকে এরা গুবলেট বানিয়ে ছাড়বে। অদ্রি বসতে বসতে বলল, এ কি প্রাণ, মেয়ে মানুষদের মতো গাল লাল হয়ে যাচ্ছে কেন? কোনো কারণে তুমি লজ্জা পাচ্ছ? প্রাণ তৎক্ষণাৎ মাথা নাড়ল। কে জানে সত্যি তার গাল লাল হচ্ছে কিনা। তা হাতে কি এটা? হ্যারি পটার সিরিজের বই। এসব বই কেউ বোনের টিচারকে দেয়? আমি দেইনি, মিথি পাঠিয়েছে। তুমি তাহলে কিছু দিতে পারো না ওকে? একটা দুষ্টু মিষ্টি প্রেমের বই। এ কি, এই গাদা ছেলে লজ্জা পাচ্ছে কেন? বড়দের প্রেমে পড়া পাপ না। প্রিয়তা আপুর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে আপু। ও, তাহলে বুকিং জিনিস নেবে না? ওয়েট ওয়েট ওয়েট, অ্যাট এনি চান্স তুমি আমায় চাও না তো? তখনও দেখলাম কেমন করে তাকাচ্ছ। বললে বলে ফেলো, প্রিয়তার মতো চড় থাপ্পড় মারবো না। এমন কিছুই না আপু। শোনো, বড় মেয়েদের প্রেমে পড়া লজ্জার কিছু না। আমার ভাইও ফোন করেছে, বিয়ে করলে বড় এক মেয়ে কী করবে। প্রেম তো আর অপবিত্র কিছু না যদি তা বিছানা পর্যন্ত না গড়ায়। লজ্জায় প্রাণ মরে যাওয়ার মতো অবস্থা হলো। তন্মধ্যে এলো প্রিয়তা, যেন ওকে বাসাতে এলো। কোনো মতে বই দিয়ে বলল, আজ বাসায় এসো না আপু, আমরা চাচ্চুর বাসায় যাব। মিথি পড়বে না। হড়বড় করে এসব বলে বাইরের দিকে পা বাড়ালো প্রাণ। যাওয়ার আগে অবশ্য একবার তাকিয়ে গেল সাংঘাতিক মেয়ে অদ্রির দিকে। হাসছে সে, মাতাল করা সে হাসি। প্রাণ চলে যাওয়ার পর কেটে গেল সকাল দুপুর। পুরো বাড়িতে এই রমরমা ভাব। কারণ আজ ঢাকা থেকে পুলক চাচ্চু আসবে। পুলক হলো প্রিয়তার বাবার খালাতো ভাই, দাদির আপন বোনের ছেলে। সম্পর্কে দূরের হলো প্রিয়তার সাথে তার বোঝাপড়া অনেক। ছোটবেলায় খেলার সঙ্গী ছিল পুলক চাচ্চু। ক্লাস 1-2-তে পড়াকালীন রুদ্র, অদ্রি বা প্রিয়তার কেউ যখন জ্বরে পড়তো, তখন পুলক এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে রাত দুপুরে তাদের জন্য ওষুধ আনত। বাউন্ডুল ধরনের ছেলে, পড়াশোনায় কখনো মন ছিল না, আজও নেই। তাই বেকার ঘুরে বেড়ায়, নিজেকে দাবি করে হুমায়ুনের অন্যতম চরিত্র হিম। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে তুমুল ভিড়। হকাররা হাঁক পড়ছে। প্রিয়তা, অদ্রি আর রুদ্রকে নিয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আসছে আবানিত ট্রেনের অপেক্ষায়। তখনই হুইসেল বাজিয়ে ট্রেন এলো। অদ্রি বলল, এই প্রিয়, তোর কি মনে চাচ্চু যে বলেছিল সে একটা সারপ্রাইজ আনছে সাথে? কি হতে পারে তো? বিরক্ত হলো অদ্রি। অদ্রি এ পর্যন্ত কথাটা বহুবার বলে ফেলেছে, বিরক্তই বলল, আল্লাহর রাস্তে এবার তো থাম বোন, চাচ্চু আসছে, তারপর দেখিস কি সারপ্রাইজ দেবো। ভিড়ে আরও গমগমে হয়ে গেল প্ল্যাটফর্ম। প্রিয়তা দ্বিধান্বিত হলো, বলল, এত ভিড়ের মধ্যে পাবো কীভাবে চাচ্চুকে? ট্রেনে ঢুকে পড়, দেখি কোন বগিতে আছে। এখানে এত ভিড় দেখে রুদ্রের কথাটি যৌক্তিক মনে হলো। ভিড় ঠেলে এগিয়ে বগিতে উঠল ওরা। কিন্তু আজ কপালটা প্রিয়তার নিচু খারাপ। উঠতে না উঠতেই এক লম্বা দেহী মানুষের সাথে এমন ধাক্কা খেল যে নাক বোঝা হয়ে গেল। রাগ মাথায় উঠে বসলো প্রিয়তা, গর্জে বলল, সাবধানে হারের মামা। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো ছেলেটি। সুঠাম গরম দিয়ে হালকা চিপচিপে শার্ট, গলায় কালো সানগ্লাস ঝুলানো, তাকিয়ে আছে বিস্ময়। প্রিয়তা হতভম্ব হলো, কথা বলতে বলে গেল। অদ্রি, রুদ্র অবাক, জিজ্ঞেস করলো, এখানে কি করছেন আপনি? অভি সচকিত হলো, কথা বলা ভুলে গেল প্রিয়তার হতভম্ব মুখ দেখে। গরমে ঘেমে গেছে মেয়েটা, নাকে জমেছে বিন্দু বিন্দু ঘাম। অভি জানতো না প্রিয়তার দেখা পাবে এই ব্যস্ত প্ল্যাটফর্মে।
মামা শব্দটা বানতে পারল না অবরুদ্ধ মন। তখনই পেছন থেকে কেউ তেড়ে বলল, সাইড চাপেন ভাই, এমনি তো তাল গাছ, তারপরেও ভোগীতে কেমন করে খাড়াই আছে। চেপে গেল অবি। প্রিয়তার মুখে চাপার আগের আভাস। গতকাল অবি ফোন দিয়েছিল কয়েকবার, প্রিয়তা ধরেনি, উল্টো নম্বর ফেললো ব্লক লিস্টে। আর আজ এখানে আসার মানেও কি তাই? রেগেমেগে বলল, পিছু নিচ্ছেন কেন আপনি আমার? ব্যাপারটা অবির আত্মসময় লাগলো। থমথমে কণ্ঠে বলল, হোয়াট ননসেন্স, আমি কেন পিছু নেব তোমার? তাহলে এখানে কি মরি ভাসতে এসেছেন? আমার খালামণি আসছে ঢাকা থেকে, তাকেই নিতে এসেছে। প্রিয়তা বিশ্বাস করলো না, তবুও দু চারটে কথা বলার আগ্রহ জাগলো না, কারণ মন তখনও পুলক চাচ্চুর আসার আনন্দে আনন্দিত। অবিকে শনিপনি এড়িয়ে রুদ্র দিকে বলল, চল তো, এখানে রুদ্র অফিসের খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি না। অবিকে পিছন ফেলেই চলে গেল ওরা। 2-3 সেকেন্ড হাঁটার পরে পেয়ে গেল তাদের কাঙ্ক্ষিত পুলক চাচ্চুকে। হৈ হৈ করে বলে উঠল, বাচ্চা পোলা পান্স, কী খবর তোমাদের? তিনজন খুশিতে একেবারে ঝাঁপিয়ে পড়ল পাতলা চিপচিপে গরনের মানুষটার উপর। হাত ধরা সবাই। পুলক ফেস ফেস কণ্ঠে বলল, আরে মোটা হাতির দল, সর আমার থেকে। ভাইজানরা কি তোদের ভাত খাওয়ায় না, পাথর খাওয়ায়? এত ওজন কেন? মরেই তো গেলাম বাবা। সরে এলো তিনজন। জিজ্ঞেস করলো, কেমন আছো? বিন্দাস, তোরা? আছি কোনো রকম, বেঞ্চে বলল অদ্রি। বলাটাই স্বাভাবিক, বিগত কয়েকদিন ওদের জীবনে যে ঝড় গেছে তা বলার মতো না। পুলক হাসলো, দাঁত কেলিয়ে বলল, আমার সারপ্রাইজ দেখবি না কি? চোখ চকমক করে উঠল ওদের। পুলক ইশারায় বলল, তোদের চাচিকে এনেছি দেখ। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সবাই। কথা বলতে ভুলে গেল। প্রিয়তা তাকালো মেয়েটির দিকে। সুতির সালোয়ার কামিজ পরেছে, বয়সের চাপ থাকলেও এতে অবশ্যই লাগছে তাকে। বয়স বেশি না হলেও কম না, মনে হচ্ছে পুলকেরই সমবয়সী। পুলক বলল, তোদের পুলক চাচ্চুর বউ তিথি, গতকালই আল্লাহর নামে কবুল পর্ব সারলাম, সালাম কর তাকে। সালাম দিল তিনজনে। তবে প্রিয়তার মুখে আদলটা চেনা চেনা লাগলো, খুবই চেনা, কিন্তু ধরতে পারলো না। ইতিমধ্যে পিছন থেকে এক তরুণ কণ্ঠ বলে উঠল, খালামণি। পিছনে তাকালো প্রিয়তা। রুদ্র অদ্রি দেখা মাত্র আকাশ ভেঙে বলল, অভি দাঁড়িয়ে আছে সেখানে। তিথি নামে নারীকে খালামণি বলায় স্পষ্ট প্রতীয়মান হলো সম্পর্কটা কি। অভিও জানত না এ গোপন খবর। পরিবেশ বিধ্বস্ত। প্রিয়তা আমতা আমতা করে প্রশ্ন করল, তুমি অভির খালামণিকে বিয়ে করেছো পুলক চাচ্চু? চলবে।